আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মন হাসে। নতুন বছরের প্রথম দিনে সবারই মন হেসে ওঠে, দোলা দেয়। নতুন কিছু পাওয়ার আশায় আপার স্বপ্নের জাল আমরা বুনতে শুরু করি। আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা এই চ্যানেলটা দেখছো, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং সেই সঙ্গে নতুন ভবিষ্যতের কর্মপন্থা রূপায়ণের তাগিদ থেকে টাইম ম্যানেজমেন্ট করে জীবনের প্রস্তুতিতে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের প্রতি আমার বিশেষ আবেদন, বিশেষ নিবেদন। এই ভিডিওটা আমরা শুরু করেছি মাধ্যমিকের শেষ দিকের প্রস্তুতি হিসাবে চোখ বুলিয়ে নেওয়ার প্রশ্নপত্রগুলোর শেষ তুলির টান। আমি আশা করব এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে এবং অবশ্যই টাইম ম্যানেজমেন্টের দিকে লক্ষ্য রেখে এই একটা মাস একদম নিজেকে নিংড়ে দেবে। যত জ্বলবে, যত পুড়বে, ততই তোমার জ্যোতি, তোমার আলো ছড়াবে। সূর্যের মতো পুড়তে হবে, তাহলে তোমার জ্যোতি বা আলো ছড়াবে। তুমি ম্রিয়মান হয়ে যেও না, তুমি নিভে যেও না। আমরা আকাশ ধরতে পারবো না ঠিকই, কিন্তু উপরে উঠতে দোষ কোথায়? আমার ইচ্ছাটাকে আমি সেই জায়গায় নিয়ে যাব, শুধুমাত্র একনিষ্ঠভাবে নিরলসভাবে প্রচেষ্টা করে যাব। প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি বেছেছি শেষ মুহূর্তে 4 নম্বরের জন্য, সেগুলো হলো নাম্বার 1, নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো অথবা নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। আমরা জানি যে প্রথম অধ্যায় থেকে 4 নম্বর আসে না, কিন্তু দেখো মাধ্যমিক 2017 সালে প্রথম অধ্যায় থেকে কিন্তু 4 নম্বরের প্রশ্ন এসেছিল। তাই 4 নম্বরে কিছু প্রশ্ন দিচ্ছি, বাদ বাকি সব 2 নম্বরে দেব। কেমন? প্রথমটা বললাম। দ্বিতীয়টা, আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। নেক্সট, ইতিহাসের উপাদান হিসাবে জীবন স্মৃতি গুরুত্বপূর্ণ কেন? নেক্সট, ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো। নেক্সট, খাদ্যাভ্যাসের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পরিবেশের ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? এই প্রশ্নগুলো 4 নম্বরের জন্য একদম ঝকঝকেভাবে করে নেবে। আমি এর আগেও ভিডিও দিয়েছি, তোমরা সেই প্রশ্নগুলোও রেডি করেছো, কিন্তু এই মুহূর্তে এই প্রশ্নগুলো তোমরা বেশি করে গুরুত্ব দেবে, তার মানে এই না যে আগের প্রশ্নগুলো তোমরা বাদ দেবে। এবার 2 নম্বরের প্রশ্নগুলো যেগুলো গুরুত্বপূর্ণ এই প্রথম অধ্যায় থেকে, সামাজিক ইতিহাসের গুরুত্ব কী? আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কী? আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী? স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো? ইন্টারনেটের সুবিধা অসুবিধাগুলো কী? এবং ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র ও সাময়িকপত্র, এটাও 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। নিম্নবর্গের ইতিহাস চর্চার ওপরে নিম্নবর্গের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 2 নম্বরের জন্য। নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 2 নম্বরের জন্য। নারী ইতিহাসের গুরুত্ব কি? 2 নম্বরের জন্য। ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী স্মৃতিকথার গুরুত্ব বা পার্থক্য, আত্মজীবনী স্মৃতিকথার পার্থক্য 2 নম্বরের জন্য। এবং পোশাক পরিচ্ছদ, এইগুলো কিন্তু 2 নম্বরের জন্য। এবং খাদ্যাভ্যাস, এটাও কিন্তু 2 নম্বরের জন্য। তাহলে যে প্রশ্নগুলো বললাম দ্বিতীয় অধ্যায় থেকে একদম শেষ মুহূর্তে এইগুলো একদম ফিনিশিং টাচ দিয়ে রেখে দেবে। দ্বিতীয় অধ্যায় প্রথমে বলি 4 নম্বরের। দ্বিতীয় অধ্যায়ের প্রথমে 4 নম্বরের যে প্রশ্নটা, 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? 4 নম্বরের প্রশ্ন, লর্ড মেকলে কী উদ্দেশ্যে এদেশে পাশ্চাত্য শিক্ষার বা লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? নেক্সট, নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন দেখা যায়? 4 নম্বর, হুতম প্যাঁচা নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ চিত্র পাওয়া যায়? 4 নম্বর, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 4 নম্বর, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো। এবং এর পরপরই আমরা দেখব 8 নম্বরের প্রশ্নগুলো কী কী আসতে পারে। নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? অথবা নব্যবঙ্গ আন্দোলনের গুরুত্ব, ব্যর্থ এবং গুরুত্ব, এটা 4 যোগ 4 8 নম্বরের জন্য। এবারে দেখো 19 শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন কীভাবে এর থেকে সাফল্যমণ্ডিত করে হয়েছিলেন, এইটা 8 নম্বরের জন্য। বিদ্যাসাগর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন সংক্ষিপ্ত পরিচয় দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন?
8 নম্বরের জন্য নারী শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব, এটা 4 নম্বরেও আছে, আবার এটা 8 নম্বরেও আছে। এবার 8 নম্বর কী হবে, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের বিতর্ক কী বলতে কী বোঝো, এবং ওর সঙ্গে থাকবে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল, এটা 4 + 4 8। তারপরে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা, নব্যবঙ্গীয় বলতে বঙ্গীয় নবজাগরণ বলতে কী বোঝো, এর প্রকৃতি, চরিত্র, সীমাবদ্ধতা। আর 8 নম্বরের আরেকটা প্রশ্ন দেব যে 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিও এবং বিদ্যাসাগরের অবদান লেখো, দুটো মিলে ডিরোজিও এবং বিদ্যাসাগরের অবদান লেখো। তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট 8 নম্বরের জন্য। এবারে এসো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। নাম্বার 1, ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রবর্তন করেছিল, তার এবং অথবা অরণ্য আইনের বিরুদ্ধে উপজাতিরা কেন ক্ষিপ্ত হয়েছিল। নেক্সট হচ্ছে 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল। নেক্সট হচ্ছে ফরাজি আন্দোলন। নেক্সট হচ্ছে নীল বিদ্রোহের প্রতি বাংলার শিক্ষিত মানুষের ভূমিকা কেমন ছিল বলে তুমি মনে করো। 19 শতকে কৃষক উপজাতি বিদ্রোহের বৈশিষ্ট্য কী ছিল, কোল বিদ্রোহের গুরুত্ব, টিকা, সন্ন্যাসী, ফকির বিদ্রোহ এবং ওর কারণ, মুন্ডা বিদ্রোহ কারণ, প্রভাব, আর নীল বিদ্রোহের বৈশিষ্ট্য এবং বাংলার তিতুমির আন্দোলন, তিতুমির। এইগুলো কিন্তু 4 নম্বরের জন্য। এই অধ্যায় থেকে 2টো 8 নম্বরের প্রশ্ন। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল, এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন, আর একটা নীল বিদ্রোহ কেন হয়েছিল, নীল বিদ্রোহের বৈশিষ্ট্য এবং গুরুত্ব, এইগুলো কিন্তু এই অধ্যায় থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং সেই সঙ্গে সাঁওতাল বিদ্রোহ এটাই দেখে যাবে, এইগুলোই দেখে যাবে। এরপরে আসি পরের যে অধ্যায়টা হচ্ছে 4। এখান থেকে 4 নম্বর যে প্রশ্নগুলো, নাম্বার 1 হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয় বা এটা কি প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। 4 নম্বরের মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল, মহাবিদ্রোহের শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল। 4 নম্বরে আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। ভারত সভার উদ্দেশ্য বা অবদান লেখো। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, এ একটা। এবং এর সঙ্গে 8 নম্বরের যে প্রশ্ন, এগুলো 4 নম্বরের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, এগুলো অবশ্যই করে যাবে। এবং এরপরে দেখো জাতীয়তাবাদ প্রচারে হিন্দুমালার ভূমিকা এবং গোরা জাতীয়তাবাদী ভাবনায় কী প্রকাশ পাওয়া যায়, এই দুটোও দেখে যাবে। এবার 8 নম্বরের জন্য 19 শতকে ভারতের জাতীয়তাবাদী বিকাশে জমিদার সভার অবদান, এটা 8 নম্বরের জন্য। লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশে ভারতীয়দের মধ্যে কী প্রভাব পড়েছিল, এটা। আনন্দমঠ জাতীয়তাবাদ বিকাশে কতটা সহায়তা করেছিল, আর মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি। এবার দেখো লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ, এইখান থেকে কিন্তু মাত্র 5টা পয়েন্ট হবে। কি কি হবে, হবে গোরা, হবে বর্তমান ভারত, হবে আনন্দমঠ, হবে ভারত মাতার চিত্র, আর গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলো। এই 5টা পয়েন্ট লিখলে কিন্তু লেখায় রেখায় জাতীয়তাবাদ কীভাবে ফুটে উঠেছে এই প্রশ্নটা কমপ্লিট হবে। প্রশ্নটা অবশ্যই দেখে যেও, এবং মহাবিদ্রোহের প্রকৃতি। ঠিক আছে, তাহলে 4 নম্বর অধ্যায় গেল। এবার 5 নম্বর অধ্যায়, আগে 4 নম্বরেরগুলো বলি। সেটা হচ্ছে বাংলা ছাপাখানা মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা শান্তিনিকেতন বিশ্বভারতী গড়ে ওঠার উদ্দেশ্য কী ছিল। তারপর হচ্ছে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক। বসু বিজ্ঞান মন্দির টিকা, আবার বসু বিজ্ঞান মন্দির ও কলকাতা বিজ্ঞান কলেজ, এই দুটো মিলে কিন্তু আবার 8 নম্বরের কোশ্চেন, মানে এই দুটো 4 করে রাখবে, তাহলে 8 তুমি লিখতে পাবে। নেক্সট হচ্ছে বাংলা মুদ্রণ ও প্রকাশনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। বাংলার বিজ্ঞান চর্চা মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান রেখেছিল সেটি, বা ISCS-এর অবদান। কারিগরি শিক্ষার প্রসারে BTI-এর অবদান। আর হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজ বলে দিলাম। বাংলার মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান কীরূপ ছিল। শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে মুদ্রণ শিল্পের মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। আর কলকাতা বিজ্ঞান কলেজ বললাম। আর হচ্ছে তুমি 19 শতকে বাংলার কারিগরি শিক্ষার সংক্ষিপ্ত বিবরণ দাও। এইগুলো তোমরা 4 নম্বরের জন্য একদম ঝালিয়ে নেবে। এবার 8 নম্বরের জন্য মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকার আলোচনা করো। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও।
19 শতকে বাংলার কারিগরি শিক্ষার ও বিজ্ঞান শিক্ষার অবদান আলোচনা করো। এইগুলো কিন্তু 8 নম্বরের জন্য অবশ্যই করে রাখবে। এটা গেল পঞ্চম অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো 4 নম্বরের জন্য, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কতটা ছিল, বারদৌলি সত্যাগ্রহ টিকা, সেই সঙ্গে ভারত ছাড়ো আন্দোলন কৃষক শ্রেণীর ভূমিকা, একা আন্দোলন টিকা, তারপর হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সক্রিয় কৃষক শ্রেণী যুক্ত ছিল না কেন, তারপরে আইন অমান্য আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীরা কীভাবে অংশগ্রহণ করেছিল, এদের সীমাবদ্ধতা লেখো। এইগুলো 4 নম্বরের জন্য অবশ্যই করে রাখবে। এবং 8 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে সেটি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা এবং ওর সঙ্গে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি 4 + 4 8। তারপরে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা, এটা করবে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা, এটাও করবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীরা কীভাবে অংশগ্রহণ করেছিল, এদের সীমাবদ্ধতা কী ছিল, এটা করবে। বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল, এটাও করে যাবে। তাহলে 8 নম্বরের এই প্রশ্নগুলো করবে। নেক্সট হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা, ওটা করবে। ভারত ছাড়ো আন্দোলনের ছাত্রদের ভূমিকা, এটা করবে। নারীদের ভূমিকা, ভারত ছাড়ো আন্দোলন নারীদের ভূমিকা ও সীমাবদ্ধতা, এটা করবে। সেই তারপরে আইন অমান্য আন্দোলনে নারী সমাজের অবদান এবং অসহযোগ আন্দোলন নারীদের সমাজের অবদান করবে। টিকা করবে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল, প্রীতিলতা, মাতঙ্গিনী হাজরা, দীপালি সংঘ, এইগুলো করবে। দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক করবে 4 নম্বরের জন্যে। অসহযোগ আন্দোলনের ছাত্রদের ভূমিকা, এটা করবে। এবং অসহযোগ আন্দোলনের নারীদের ভূমিকা, এইগুলো 4 নম্বরের জন্য। কত অধ্যায়? সপ্তম। 8 নম্বরের জন্য অবশ্যই করবে সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের ভূমিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের অবদান ও সীমাবদ্ধতা, বাংলা নমস্যুদ আন্দোলন সংক্ষিপ্ত পরিচয় দাও, দলিত শ্রেণীর সংক্ষিপ্ত পরিচয় দাও, মহাত্মা গান্ধী ও আম্বেদকরের বিতর্কের কারণগুলি লেখো। দেখো এই মুহূর্তে দলিত আন্দোলনে আম্বেদকর ভূমিকা, এই যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, অনেকের হয়তো এর মধ্যে কিছু নতুন থাকবে, সেই প্রশ্নগুলো অবশ্যই সহায়িকা থেকে করে নেবে। এখন প্রশ্ন লেখা বা নোট তৈরি করার কোনো সময় নেই, এক্ষুনি এই প্রশ্নগুলো সহায়িকা থেকে বেছে নিয়ে করে নিতে হবে। ক্লিয়ার? এখন লেখার কোনো জায়গা নেই। আচ্ছা, এবার অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো, উদ্বাস্তু সমস্যা টিকা, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার উদ্যোগ বিশ্লেষণ করো, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা, স্মৃতিগত আত্মজীবনী দেশভাগ কোন দিকগুলি বিশেষভাবে ফুটে উঠেছে, ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলোকে ভারতের ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল, আর জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়। তো এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু স্মৃতিকথা আত্মজীবনী দেশভাগের যে বিশেষ দিকগুলো, সেটি সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা এটি। আর উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ বিশ্লেষণ করো, এ একটা। আর হায়দ্রাবাদ রাজ্য, তাহলে এইগুলো কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। দেখো অনেক এর আগে ভিডিওতে আমি দিয়েছি, এই প্রশ্নগুলোই ছিল, আবারও তোমাদের জন্য এই প্রশ্নগুলো আবারও দিচ্ছি নতুন করে। সুতরাং গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলো অবশ্যই দেখে যাবে। আবারও বলছি, যে প্রশ্নগুলো নতুন মনে হচ্ছে তোমার এখনও করা হয়নি, একটা মাস মানে দুর্ধর্ষ সময়, এই সময় পিক আপ টাইম, এই পিক আপ টাইমে কিন্তু আমরা আমাদের স্মৃতিশক্তি চন্মনে থেকে অল্পেতেই আমাদের সমস্ত কিছু চলে আসে। তো আমি চাইবো যে প্রশ্নগুলো রেডি করা নেই, সেই প্রশ্নগুলো সহায়িকা দেখে, বই দেখে তোমরা এই প্রশ্নগুলো রেডি করবে এবং এই প্রশ্নগুলো রেডি করে বুঝে পরীক্ষা হলে যাও। আমরাও রেডি আছি। এই প্রশ্নগুলো আজকের যে সাজেশান দিলাম আর এর আগে যে সাজেশান দিয়েছি, এই দুটো সাজেশান মিলে আমরা যদি প্রস্তুত হয়ে না থাকি, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে হারাতে পারে। আশা করছি তোমাদের রেজাল্ট খুব দুর্ধর্ষ হবে, খুব ভালো হবে এবং কত কঠিন প্রশ্ন আসবে আসুক না, আমরা যদি এই প্রশ্নগুলো রেডি করি, এই দুটো যে সাজেশান দিলাম দুটো ভিডিওতে, আমরা যদি এই প্রশ্নগুলো রেডি করে রাখি, আমার মনে হয় না যে তোমাদের কোনো অসুবিধা হবে। আমরা অধ্যায় ধরে ধরে বিভিন্ন প্রশ্নগুলো দিচ্ছি, সেগুলো তোমরা দেখো। 2 নম্বরের প্রশ্নগুলো অধ্যায় ধরে দিচ্ছি, সেগুলোও দেখো। নিজে লাগাতারভাবে
অনুশীলন করে যাও, অনুশীলনের কোনো বিকল্প নেই। সুতরাং অনুশীলন আমাকে সাফল্যের সেই জায়গায় নিয়ে যাবে। আর এই মাসে যে বেশি অনুশীলন করবে সে বেশি সাফল্য লাভ করবে, এটা আমার বিশ্বাস। সুতরাং বেশি কথা নয়, তোমরা এই প্রশ্নগুলো দেখো, সবাই ভালো থেকো, সুন্দর থেকো এবং এই প্রশ্নগুলো রেডি করো। সবাইকে ধন্যবাদ।